আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আপনারা যারা ভাবছেন গরুর মাংসটাকে কিভাবে আপনাদের আপনজনের জন্য বিদেশে পাঠাবেন, আজকের রেসিপি তাদের জন্য। কারণ এইভাবে গরুর মাংস দিয়ে আচার তৈরি করলে এই আচারটা 6 মাস পর্যন্ত ভালো থাকবে। আর এই গরুর মাংসের আচারটা খাওয়ার পর আপনারা দুনিয়ার সব আচারের স্বাদ বলতে বাধ্য হবেন, কারণ এটা এতটাই মজার হয়। আর এই আচারটা তৈরি করতে নামি দামি কোনো মশলার প্রয়োজন হয় না। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে অসাধারণ স্বাদের গরুর মাংসের আচারটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। গরুর মাংসের আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই মাংসের মধ্যে আমি কিন্তু কোনো হাড় নেইনি, তবে মাংসটা কিছুটা চর্বিযুক্ত হলে ভালো হয়। আর আমি মাংসগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আচারের জন্য মাংসটাকে কিন্তু এভাবে ছোট আর কিউব আকারে কেটে নিলে ভালো হবে। এখন আমি মাংসের মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ জিরা বাটা, 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আরো দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন, তবে আমরা সবাই যেহেতু জানি আচারটা আসলে সরিষার তেলে অনেক বেশি মজা হয়, তাই আমি এখানে সরিষার তেল দিয়েছি। আর যেহেতু এটা আচার, তাই একটু ঝালঝাল হলেই ভালো হয়, সেজন্য আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। এবার আমি সবকিছুকে খুব ভালোভাবে মেখে নিব, যেন প্রত্যেকটা মাংসের টুকরোর গায়ে মশলাগুলো সমানভাবে লাগে। মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে রেস্টে রেখে দিতে পারেন 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য, অথবা আপনারা চাইলে সম্পূর্ণভাবে স্টেপটা স্কিপ করতে পারেন, মাংসগুলোকে মাখিয়ে সরাসরি রান্না চলে যেতে পারেন। আমি মাংসটাকে ঢাকনা দিয়ে রেস্টে রাখছি 10 মিনিট। এখন আমি মাংসগুলোকে আবার একটু উলটপালট করে দিচ্ছি। তারপর মাংসের হাঁড়িটাকে চুলার উপর বসিয়ে চুলার আঁচটা একদমই লোতে রেখে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এরই মাঝে দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে থেকে কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু আজকের এই রান্নার মধ্যে এক্সট্রা কোনো পানি দিব না। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। আর মাংসটাকে এই পানি দিয়ে আপনাকে 80% মতো সেদ্ধ করে নিতে হবে। আমি সম্পূর্ণ রান্নার এই প্রসেসটা ঢেকেই করব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব, যেন নিচ থেকে লেগে না যায়। আমি প্রায় 45 থেকে 50 মিনিটের মতো এভাবে ঢেকে রান্না করেছি। আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে মাংস থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে, আর এর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর মাংসটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব, আর আচারের জন্য যে বাগার বা ফোড়নটা লাগবে সেটা এখন রেডি করে নিব। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে কিছু গোটা মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতো শুকনো মরিচ, ছোট সাইজের 3 টুকরা দারুচিনি, 5-6টার মতো এলাচ, আর 5-6টা লং। এরপর এখানে আমি দিয়ে দিব বড় সাইজের একটা রসুন কুচি, দিয়ে দিব 1 ইঞ্চির মতো আদা কুচি, ছোট বা দেশি রসুন দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো। এরপর আমি এই সব কিছুকে তেলের সাথে একটু ভেজে নিব। রসুন আর আদা কুচিগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে রসুন আর আদা কুচিগুলো পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু মাংসটা খেতে তিতা লাগবে। যদি আপনারা চান আপনাদের এই মাংসের আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকুক, তাহলে কিন্তু এখানে তেলের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে হবে। আর যদি চান নরমালি এরকম ফ্রিজে রেখে খাবেন, তাহলে এর পরিমাণ তেলই কিন্তু ঠিক আছে। চুলার আঁচটা একদমই লোতে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে মাংসের এই আচারটাকে আরো 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিব। আর এরই মাঝে মাংসের আচারের মাংসগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। যদি এই মাংসের আচারটাকে আপনারা দেশের বাইরে পাঠাতে চান, তাহলে তেলটা আলাদা করে শুধু মাংসটা দিবেন, আর পরবর্তীতে তেলটা মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমি একটা মাংস উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে। এই আচারের লুকটা দেখে নিশ্চয় বুঝে গেছেন যে এই আচারটা কতটা মজা হতে পারে। আমার আর মুখে কিছু বলে দেওয়ার মনে হয় দরকার নেই। সম্পূর্ণভাবে আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই আচারটাকে এরকম একটা কাচের জারে রেখে দিতে পারেন। তাপমাত্রা রাখলে এই আচারটা 15 দিনের মতো ভালো থাকবে। আর যদি বেশি দিন সংরক্ষণ করে রেখে খেতে চান, অবশ্যই এই আচারটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে।
নরমাল ফ্রিজে রাখলে ১ বছর পর্যন্ত এই আচারটা একদমই ভালো থাকবে। আসছে কোরবানির ঈদে একবার হলেও এই গরুর মাংসের আচারটা তৈরি করে দেখবেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আর আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলেও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা গরুর মাংস রান্না করলে এটা মজা হতে চায় না এবং গরুর মাংস রান্নার পর এটার যে একটা সুন্দর কালার সেটা আসতে চায় না, তাদের জন্য আমি ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে একদমই সহজভাবে আজকে এই গরুর মাংসটা রান্না করে দেখাবো। গরুর মাংসটা দেখতে যেমন হবে লোভনীয়, খেতে তার চেয়ে অনেক বেশি মজাদার হবে। আর এই মাংসটা আপনারা খিচুড়ি, পোলাও, ভাত, রুটি, পরোটা, চালের রুটি যেকোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আসছে কোরবানির ঈদে চাইলে গরুর মাংসের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই গরুর মাংসের রেসিপিটা ভালো লাগবে। আজকের গরুর মাংস রান্নার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ চর্বি আর হাড় রয়েছে। আর আমি এই মাংসগুলোকে মাঝারি সাইজের করে কেটে নিয়ে তারপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখানে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আপনারা যদি জিরার গুঁড়ি নেন তাহলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ সরিষা বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। বাজারে যে গরম মশলার গুঁড়ি কিনতে পাওয়া যায় আমি এখানে সেটাই ব্যবহার করেছি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এখন আমি মাংসের সাথে এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংস রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবেন মাংসের মধ্যে ধনিয়া আর হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিতে। ধনিয়াটা কমিয়ে দেওয়ার ফলে মাংসটার রং কিন্তু ফ্যাকাশে হবে না, একদম উজ্জ্বল থাকবে। আর হলুদটা কমিয়ে দেওয়ার ফলে মাংসের মধ্যে একটু কালচে কালার আসবে, যার কারণে মাংসের কালারটা একটু বেশি সুন্দর আসবে। এটা সাদা সাদা টাইপের হবে না। আমি মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করবেন যেন সবগুলো মশলার সাথে সবগুলো মাংসের টুকরো খুব ভালোভাবে মাখানো হয়, এতে করে মাংসের টেস্টটা ভালো আসবে। এভাবে সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন অথবা চাইলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন। আমার হাতে আজকে সময় একদমই কম ছিল, তাই আমি এটাকে সাথে সাথে রান্না করে নিব। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও দিতে পারেন। তারপর তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ আর 4টা তেজপাতা। শুকনো মরিচ আর তেজপাতাটাকে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এরই মাঝে আমি এখানে আরো কিছু গোটা মশলা অ্যাড করছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টুকরো দারুচিনি, 6-7টার মতো এলাচ, 1/2 চা চামচ লং আর 1/2 চা চামচ কালো গোলমরিচ। আমি যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় সেখানে গরম মশলার গুঁড়ি দিয়েছিলাম, তাই আমি এখানে গোটা গরম মশলা একদমই কম ব্যবহার করার চেষ্টা করেছি। তা না হলে মাংসের মধ্যে পরবর্তীতে মশলার একদম স্ট্রং একটা গন্ধ আসবে, যার ফলে এটা খেতে একদমই ভালো লাগবে না। গোটা মশলাগুলোকে পেঁয়াজের সাথে আমি আরো মিনিট খানেকের মতো একটু ভেজে নিয়েছি। আর এরই মাঝে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু হালকা একটু নেতিয়ে এসেছে। এটাকে কিন্তু ভেজে একদম ব্রাউন করে ফেলা যাবে না। এই অবস্থায় আমি এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি তেল আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এরই মাঝে দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে। মাংসের এই পানিটা দিয়ে আমরা মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে সবকিছুকে আবার উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসের পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে আসা পর্যন্ত। আর আমি আরো 10 মিনিট ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করে নেওয়ার পর এখন মাংসের পানিটা একদমই শুকিয়ে এসেছে। আর আমি এরই মধ্যে বেশ কয়েকবার ঢাকনা খুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যেন নিচ থেকে লেগে না যায়। আসলে গরুর মাংস আমরা সবাই রান্না করতে পারি,
তবে মসলার যে একটা কম্বিনেশন সেটা যদি পারফেক্ট রাখতে পারেন তাহলে আপনার গরুর মাংসটা টেস্টি হবে। তা না হলে গরুর মাংসটা খেতে কিন্তু ভালো লাগবে না আর এর কালারটাও ভালো আসবে না। মাংসটার পানি শুকিয়ে যখন মাংসটা এরকম ভুনা ভুনা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি। কতটুকু পানি অ্যাড করবেন সেটা আমি বলবো না, কারণ মাংসের ধরন অনুযায়ী পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। যতটুকু পানি দিলে আপনার মাংসটা প্রপারলি সেদ্ধ হবে ততটুকু পানি এখানে দিতে হবে। আর পানিটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবে ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি দেওয়ার কারণে মাংসটা কিন্তু রাবারি হয়ে যায়, সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। পানি দিয়ে আমি মাংসটাকে আরো একটু নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি প্রায় 40 থেকে 50 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিয়েছি। আর এরই মাঝে দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু সম্পূর্ণ পানি মোটামুটি শুকিয়ে এসেছে আর মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আর আপনারা এটা লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাংসটা খেতে কতটা মজাদার হবে। শুধু সলসলা মাংস দিয়ে যদি আপনি মাংস রান্না করেন তাহলে কিন্তু ওইটার টেস্ট অতটা ভালো আসে না। মাংস রান্নার সময় অবশ্যই মাংসের মধ্যে কিছুটা চর্বি আর হাড় একসাথে নিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন মাংসের টেস্টটা নরমালি মাংসের চেয়ে অনেক বেশি ভালো আসবে। আপনারা চাইলে এখানে কিছুটা টালা জিরের গুঁড়া অথবা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে পারেন, অথবা চাইলে আমার মতো এভাবে রান্না করে নিতে পারেন। এভাবেও কিন্তু মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে। আশা করছি আমার আজকের এই মাংসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আসছে কোরবানির ঈদে আপনারা এই মাংসটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনার পরিবারের সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানাস কিচেন। ঈদ স্পেশাল পুরান ঢাকার অথেন্টিক তেহারির রেসিপি আজকে শেয়ার করব ঘরোয়া মশলায় আর একদমই সহজ রেসিপিতে। আমার কাছে তেহারি রান্না করাটা একদমই সহজ মনে হয়, কারণ তেহারি রান্না করতে বাড়তি কোনো ঝামেলাও নেই আর বাড়তি কোনো মশলা ব্যবহার করতে হয় না। শুধু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকলে ঘরে বসেই পাবেন পুরান ঢাকার অথেন্টিক তেহারির স্বাদ। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তেহারি রান্না করার জন্য আমি এখানে একটা সিম্পল মশলা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের জায়ফল, 2টা জয়ত্রী, 8-9টা লং, 1 চা চামচের মতো সাদা গোলমরিচ, আপনারা চাইলে এখানে কালো গোলমরিচটাও নিতে পারেন, 10-12টা এলাচ, ছোট সাইজের 4 টুকরো দারুচিনি। এখানে জয়ফল আর জয়ত্রীটা অবশ্যই আপনাদেরকে নিতে হবে, এটা স্কিপ করা যাবে না। এবার এই মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে এই মশলাগুলোকে ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিতে পারেন। আমি এই মশলাগুলোকে শিলপাটা মিহি করে বেটে নিয়েছি। এখন তেহারি রান্না করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 1/2 কাপ সরিষার তেল দিচ্ছি, তারপর আরও 1/4 কাপের মতো সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি। আর তেহারির পারফেক্ট টেস্টটা পেতে হলে আপনাদের কিন্তু এই রান্না সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আর এই 3/4 কাপ তেলের মধ্যে আমি মাংস এবং চাল দুটোই রান্না করব। তেল গরম হলে সবার প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলোকে সামান্য ভেজে নিব। পেঁয়াজটাকে ভেজে একদম লাল করে ফেলা যাবে না, তাহলে তেহারির কালারটা নষ্ট হয়ে যাবে। এরকম হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। প্রায় মিনিট খানেকের মতো ভেজে নেওয়ার পর এই তেহারি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। আর আমি এই মাংসগুলোকে ছোট সাইজের করে কেটে নিয়েছি। আপনারা এই তেহারিটা খাসি কিংবা গরু যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন। আর তেহারির এই মাংসর মধ্যে কিন্তু হাড়ের পরিমাণ খুবই কম থাকে, আর তেল চর্বিওয়ালা মাংস নিলে কিন্তু তেহারির টেস্টটা খুবই ভালো আসে। আর এখানে আরও অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা। এবার এই মাংসটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম হিটে কষিয়ে নিব। তারপর এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি 1/3 কাপের মতো টক দই। আমি এখানে পানি সহ টক দই আগে থেকে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, এখন সেটা অ্যাড করে দিলাম। সাথে আরও দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ মাঝ বরাবর ফালি করে।
লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো। এবার মাংসটাকে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এটাকে 8 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময়ের মধ্যে মাংস থেকে খুব ভালোভাবে পানিটা ছেড়ে দিবে। আর মাংসটা কষানোর সময় চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে। আর দেখতেই পাচ্ছেন এরই মধ্যে মাংস থেকে যথেষ্ট পানি ছেড়ে দিয়েছে। আমি যেহেতু এই তেহারির মাংসটাকে ছোট, ছোট করে কেটে নিয়েছি, তাই মাংস থেকে যে পানিটা ছেড়েছে তা দিয়ে কিন্তু এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আপনাদের যদি এই পানির মধ্যে মাংসটা সেদ্ধ না হয়, তাহলে আপনারা চাইলে এখানে কিছু গরম পানি এড করতে পারেন। এখন আমি তেহারির জন্য চালটা রেডি করে নিব। এর জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ পোলাওর চাল। আমি এখানে চিনি গুঁড়া চালটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো আতপ চাল এখানে নিতে পারেন। এখন আমি এই চালটাকে পরিমাণ মতো পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তেহারি পারফেক্ট এবং ঝরঝরে হওয়ার জন্য এভাবে চালগুলোকে আগে থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত 15 থেকে 20 মিনিটের মতো চালটাকে ভিজিয়ে রাখবেন। প্রায় 50 মিনিট পর ফিরে এলাম। আর মাঝে, মাঝে মাংসের ঢাকনাটা খুলে এটাকে নেড়েচেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন মাংসটা পাতিলের নিচ থেকে লেগে না যায়। এবার আমি মাংসটাকে আবারও ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যায়। প্রায় 45 থেকে 50 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন এরই মাঝে মাংসটা থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে আর মাংসটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমাদের আজকে তেহারির জন্য মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি এই মাংসটাকে তেল থেকে ছেঁকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আজকে তেহারিটা রান্না করার জন্য আমার এই পাতিলটা ছোট মনে হচ্ছে, তাই আমি এই তেল মশলাগুলোকে একটা অন্য বড় পাতিলে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আমি চালটাকে ভালোভাবে ভেজে নিব। আর চেষ্টা করবেন মাংসের এই তেল মশলাটা দিয়ে চালটা ভাজার জন্য, তাহলে তেহারির মধ্যে খুব ভালো একটা ফ্লেভার ক্রিয়েট হয়। চালটাকে ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন, তা না হলে চালটা পুড়ে যেতে পারে, তখন কিন্তু তেহারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি 4 থেকে 5 মিনিটের মতো চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 8 কাপ গরম পানি। আমি যেহেতু 1 কেজি অর্থাৎ 4 কাপ চাল নিয়েছি, সেজন্য আমি এখানে 8 কাপ গরম পানি অ্যাড করছি। পানি দিয়ে সাথে, সাথে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে চালগুলো দলা পাকিয়ে যেতে পারে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ বা স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর আপনারা একটু টেস্ট করে দেখবেন। যদি এই পর্যায়ে মনে হয় লবণটা ঠিক আছে, তাহলে যখন তেহারিটা রান্না হবে তখন কিন্তু লবণের পরিমাণ কমে যাবে। আর যদি মনে হয় লবণটা একটু বেশি হয়েছে, তাহলে তেহারির টেস্টটা রান্নার পর একদম ঠিক থাকবে। লবণ দেওয়ার পর আমি আবারও সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত চালের পানিটা মোটামুটি টেনে আসে। যখন চালের পানিটা এরকম টেনে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 10 থেকে 15টা কাঁচামরিচ। আর এই তেহারির মধ্যে একটা শাহি ফ্লেভার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কেওড়া জল। আপনারা চাইলে কেওড়া জলের পরিবর্তে এখানে গোলাপ জলও দিতে পারেন, অথবা চাইলে এসেন্সও ব্যবহার করতে পারেন। যদি এসেন্স ব্যবহার করেন তাহলে 2 থেকে 3 ফোঁটার মতো ব্যবহার করলেই হবে। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিব 5 মিনিটের জন্য। আর আপনারা যদি পাতলা তলানিযুক্ত হাঁড়ি ব্যবহার করেন তাহলে হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে দিবেন আর চুলার আঁচটা একদমই কমিয়ে দিবেন। আর ঢাকনায় যদি এরকম ছিদ্র থাকে তাহলে অবশ্যই এরকম একটা লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিবেন। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও একদম টেনে গেছে। এখন আমি এই পর্যায়ে এখানে আগে থেকে রান্না করে তুলে রাখা মাংসগুলো অ্যাড করে দিব। মাংসটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে চালের সাথে মাংসটাকে একসাথে মিশিয়ে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এই সময়ের মধ্যে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাংসের ফ্লেভারটা চালের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট তেহারি তৈরি হয়ে গেছে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে।
দেখতেই পাচ্ছেন বাইরে থেকে দেখতে মনে হচ্ছে একদম ঝরঝরে আর ভেতর থেকে চালগুলো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। ব্যাস আমাদের তেহারি রান্না তো ডান। এখন আমি এই তেহারিটাকে গরম, গরম পরিবেশন করব। আর আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমার তেহারিটা কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে। আমি চেষ্টা করেছি একদম অথেন্টিক পুরান ঢাকার তেহারির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।